জমিয়তুল্লাহিন একটা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদী দেশের সমস্ত নাগরিকদের অধিকার অর্জনের জন্য স্বাধীনতার প্রায় 200 বছর আগে থেকে এই সংগ্রাম চালিয়ে আসছে। এই দেশ সকলের দেশ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত জাতি এখানে তার অধিকার, শিক্ষার অধিকার, আপনার কালচার, ধর্মীয় অধিকার, উন্নয়নের অধিকার, বাঁচার অধিকার নিয়ে সবাই বাঁচবে। এই আন্দোলন জমিয়তুল হিন্দের। এখানে কোনো জাতীয় একতলীয় বা এক জাতীয় কোনো সংবিধান এখানে থাকবে না। সবার জাতীয়ভাবে যা যা প্রয়োজন সে অধিকারের সংবিধান তৈরি হয়েছিল এবং সংবিধান রচনাকালে জমিয়ত উলামার এই ভূমিকাই ছিল। সেই ভূমিকার বাস্তবায়নে ডক্টর আম্বেদকর রায় এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গণতান্ত্রিকে পরিচালিত হবে, এই এখন চলছে একমাত্র জমিয়ত উলামা হিন্দের একটা অবদান। এদেশ হিন্দু রাষ্ট্র নয়, কোনো মুসলিম রাষ্ট্রও নয়। এদেশ ধর্ম নিরপেক্ষ, সমস্ত জাতি, সমস্ত নাগরিক, সমস্ত ভারতের সব কাস্টের মানুষ সম অধিকার নিয়ে বসবাস করবে, এটাই আমাদের সংবিধান। এই আন্দোলন চলে আসছিল দীর্ঘকাল ধরে। তারপরে আস্তে আস্তে কালের প্রলয়ে আমাদের সামনে দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম বিদ্বেষ, যেটা ইংরেজ ছড়িয়ে দিয়েছিল মানুষের মনে, হিন্দু একটা আলাদা জাতি, মুসলিম একটা আলাদা জাতি, সেই জাতীয়তাবাদকে ধ্বংস করে আমাদের জমিয়ত উলামা হিন্দের যিনি প্রাণপুরুষ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কওমিয়াত নামে একটা পুস্তিকা রচনা করেন। সেই পুস্তিকায় তিনি বলেছেন যে এক দেশের সব একই ইন্ডিয়ান, সে মুচি সেও ইন্ডিয়ান, যে কামার সেও ইন্ডিয়ান, যে হিন্দু সেও ইন্ডিয়ান, যে মুসলিম সেও ইন্ডিয়ান। এই অধিকার তিনি সেই সময় থেকে রচনা করে দিয়েছিলেন। আজকে ইন্ডিয়ান ছাড়া আমাদের কোনো পথ নেই। যারা অপব্যাখ্যা করছে, যারা দেশের আরএসএস বা অন্য সংগঠন তারা ভুলের মধ্যে আছে, তারা এইভাবে দেশ যদি চালাতে চায় দেশ কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যে আমি বক্তব্য শুনছিলাম, আপনারা বিভিন্ন বক্তব্য বলছিল যে তারা সদস্য সংগ্রহ করছেন। এই সদস্য সংগ্রহ করে আসলে কাজটা কি? আপনাদের জমিয়ত উলামা হিন্দের বর্তমানে আপনারা রাজনৈতিক করেন না, কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমি দেখিনি কোনো সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মতলা মিটিং ছাড়া। তাহলে বর্তমানে আপনাদের কাজটা কি? বর্তমানে আমাদের কাজ এটা, আমরা কিং মেকার হতে চাই, কিং হতে চাই না। কিং মেকার আমার সদস্য সংগ্রহ যত হবে, আমাদের সদস্য আমরা 20 কোটি মুসলিম, যদি আমার 10 কোটি সদস্য ভারতবর্ষের বুকে, তাহলে আমাদের কওমি সদর আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, তার পেছনে 20 কোটি মুসলমান দাঁড়িয়ে যায়, তো কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা হবে না এই দেশকে গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করা। তো আমরা এর আশাবাদী বিশ্বাসী। সদস্য যদি না থাকে এই কোনো দল এবং পার্টির অস্তিত্ব থাকে না। আজ কংগ্রেসের অস্তিত্ব নেই পশ্চিমবাংলায়। আমি আপনার কথা থেকে একটা কথা বলবো, 140-45 কোটি ভারতবর্ষবাসী, তার মধ্যে 543টা লোকসভা সিট আছে। সেই লোকসভার ভিতরে যারা বসে কথা বলে তাদের কথা রেকর্ড হয়, কিন্তু 145 কোটি মানুষ ওই লোকসভার বাইরে বললে তাদের কথা গ্রাহ্য হয় না। তাহলে আপনারা রাজনীতি করছেন না। গাছ লাগালে ফল যদি না হয় সেই গাছ রাখবেন, আপনারা রাজনীতি করবেন না, তাহলে আপনারা সদস্য সংখ্যা নিয়ে করবেনটা কি? আমরা সদস্য সংগ্রহ এই জন্য করছি, পার্লামেন্টের রাজনীতি আমরা করি না, করব না। স্বাধীনতা আন্দোলনের পর ভাগ হয়ে গেল, তখন আমাদের জমিয়তুল হিন্দের প্রাণপুরুষ যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছিল যে অল্প সংখ্যক মানুষ, বিশাল ভারতবর্ষ মাত্র 3 কোটি, আর ওরা তো 20 কোটির অধিক। এই 3 কোটি মানুষ 20 কোটি মানুষের লড়াই করে উঠে পারবে না। আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমার অ্যাসেম্বলি পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই, আগামীতে আমরা করবও না। কিন্তু এই 3 কোটি মানুষ থেকে সেই এর ভিত্তি করে আজকে আমরা 20 কোটির অধিক পৌঁছে গেছি। যদি আমরা অ্যাসেম্বলিতে যেতাম, আমাদের মেরে দাঙ্গা করে, এই ভারতবর্ষে 27,000 বার দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম, তার সত্ত্বেও 3 কোটি থেকে 33 কোটিতে আল্লাহ নিয়ে গেছেন। তো এর একমাত্র জমিয়তুল উলামা অবদান।
যদি আমার পার্লামেন্টের রাজনীতি থাকতাম তা আমাদের মেরে মেরে দাঙ্গা করে করে আমাদের আরও শেষ করে দিত। কিন্তু আমরা যদি গোপনে স্বাধীনতা সংগ্রামকে বজায় রাখার জন্য আমরা কত সংগ্রহ করি, আমাদের 10 কোটি সদস্য আমরা করতে পারি, ইনশাআল্লাহ ভারতবর্ষ কেন সারা বিশ্বে একটা রেকর্ড তৈরি হয়ে যাবে যে মুসলমানরা যখন এক হয়ে যাবে, সরকার এই মুসলমানদের এই জাতীয় সদর, কওমি সদর মাসাদ মাদানির কোনো কথা ভায়োলেট করতে পারবে না। ওই জন্য আমাদের 100 বছর টিকে আছি, 2 টাকা মেম্বার, 50% মেম্বারে, এখন ইনশাআল্লাহ আমরা টিকে থাকবো এইভাবে। আর সদস্য সংগ্রহ না হলে এই প্রত্যন্ত এলাকা 73 সেখানে যদি কোনো দাঙ্গাম হয়, আমার লোক যদি না থাকে, আমরা সভাপতি কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আমরা জানাতে পারবো না। আমাদের ন্যায় নিরপেক্ষ কোনো ঘটনা জানতে গেলে সেখানে কি ঘটনা ঘটেছে, আজকেকার মিডিয়া একনায়কতন্ত্র, যা মন্ত্র পড়ে দেওয়া হয় সেই কথা তারা বলে, আসল ঘটনাকে কার দোষ তারা উল্লেখ করতে পারে না। কেন? তাদের সেখানে সদস্য নেই। আজ আমাদের সদস্য যে থাকে প্রত্যেক গ্রামে গ্রামে বুথ ওয়াইজ, সেখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঠিকভাবে তদন্ত পরিপ্রেক্ষিতে কে হিন্দু কে মুসলিম জানে না, কে দোষী কে নির্দোষ, এই দোষী আর নির্দোষকে নির্ণয় করার জন্য সদস্য দরকার। ভোলাতে আপনাদের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন আপনারা? ভোলাকে আমাদের প্রতিনিধি গিয়েছে, যারা রাজনৈতিক কাজ করে তারা গিয়েছে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকত আলী মোল্লা, আমি এই মাদ্রাসা কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম ট্রাস্টের সম্পাদক এবং সবার মেহরবানিতে দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তুল হিন্দের আমি সম্পাদক। 1996 সালের পরে এই পশ্চিমবাংলায়, ভারতবর্ষে যাচ্ছি না, বিজেপির আগমন ঘটে এবং পশ্চিমবাংলায় 294টা বিধানসভা সিট রয়েছে, তার মধ্যে 115 থেকে 20টা সিট সংখ্যালঘু ভোট নির্ণয় করে। এই জায়গায় আপনারা রাজনৈতিক দল করছেন না, বিজেপি চলে এসেছে, বিজেপি এসে 77টা সিট দখল করে নিয়েছে। এই মুসলিম সম্প্রদায়ের মানুষ বর্তমান শাসক দলকে ভোট দিচ্ছে, আপনারা রাজনীতি করছেন না, কি বলবেন? আমরা রাজনীতি করছি না। স্বাধীনতার পরে পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের বড়রা যে নীতি নির্ধারণ করেছিলেন সেই নীতি এখনো পরিবর্তিত হয়নি। আর আমরা যেহেতু রেজিমেন্টেড পার্টি হলে উপরের নির্দেশ বরাবর আমাদের কাজ করতে হবে। উপরে নির্দেশ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক দল করতে পারি না নিজেদের নাম। আসাউদ্দিন ওয়াইসি উনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের পূর্বযোগেরা লাকড়ুতে যে সভা হয়েছিল সেই সভাতে সিদ্ধান্ত নিয়েছে আমরা রাজনীতি করব না, সেটা ভুল। কি বলবেন? ওনার সঙ্গে একমত হবেন না আমরা ভিন্ন? না, আমরা একমত নই ওনার সঙ্গে। আসাদুদ্দিন ওয়াইসি সেই লোক যার পূর্বপুরুষে ভারতবর্ষের পরাধীনতার জন্য 1 নম্বরে দেয়, যারা সুলতান টিপুকে শহীদ করার জন্য ইংরেজের ভরপুর মদত করে। এখন নানান কারণে ইংরেজের সরকারের বিভিন্ন রকম এ নিয়ে তারা বেঁচে ছিলেন, এখনও বেঁচে আছেন। তাদের অগাধ সম্পত্তি, নানান পরিস্থিতি, একটা সোনার চায়ের কাপ বার করলে মাথা খারাপ। তারা তাদের দৃষ্টিতে দেখছেন, আমরা আমাদের দৃষ্টিতে দেখছি। তো বর্তমানে 3 কোটি মানুষ ছিল দেশ যখন স্বাধীন হয়, এখন 30 কোটি মানুষ হচ্ছে। তাহলে সব জিনিস এখন মোটিভেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আগে মানুষ ধান কাটতো, হালা ধরতো, এখন সেগুলো সেটা কি বলে বন্ধ করে দিয়েছে। তাহলে আপনারা মোটিভেট করছেন না কেন? করে নতুন করে রাজনৈতিক দল করলে তো পশ্চিমবাংলা যদি 20-30টা বিধায়ক থাকে লোকসভায়, বিধানসভায় গিয়ে সারা মুসলিম সম্প্রদায়ের এবং সংখ্যালঘুদের জন্য কথা বলতে ও পরীক্ষাতে আসামে ফেল হয়ে গেছে। মাওলানা বদরুদ্দিন আজমল আসাম জমিয়তের প্রেসিডেন্ট ছিলেন, তিনি জমিয়ত উলামার লোক হয়েও জমিয়তের নির্দেশ অমান্য করে ইউডিএফ করলেন। ইউডিএফ করার পর এখন তার নিজের অস্তিত্ব সংকট এসে গেছে। তো পশ্চিমবঙ্গে চৌধুরী সাহেব রাজনীতি করতে গিয়ে বিভিন্ন রকমের রাজনীতি করে ফেলেছেন, যার ফলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এখন টিএমসির মধ্যে ঢুকে আসেন, কিন্তু তিনি কি সাধারণ মানুষ বুঝতে পারছেন না। তাহলে জমিয়তে ওলামাহীন আপনারা যে সদস্য সংগ্রহ করছেন, এই সদস্য সংগ্রহ করে আপনারা বাড়াতে চাচ্ছেন, তো সংখ্যালঘু যারা অসহায় মানুষ রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢোলাতে একজন নিরীহ মানুষকে পিটিয়ে মেরেছে, এরকমই চলছে। কিন্তু বারাইপুরে 4 জনকে মেরেছে, এগুলো চলছে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে, এগুলো চলছে। সেগুলোর পাশে আপনারা কেমনভাবে দাঁড়ান? সারা ভারতবর্ষে এটা চলছে এবং সারা ভারতবর্ষে এর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের সভাপতি সব জায়গায় করছেন।
সব জায়গায় হ্যাঁ বিষয়ে কি বলবেন? হ্যাঁ বিশেষ করে ঢোলাহাটের বিষয়ে আবু সিদ্দিকীর হ্যাঁ ঢোলাহাটের ব্যাপারে আমরা যাইনি ওখানে এখনো। যাবেন? না, এখনো যাওয়ার মতো কোনো নেই আমাদের। যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। না, এই যে পুলিশ প্রশাসন যে নিষ্ক্রিয়ভাবে, আমরা গিয়েছি দুবার, যেভাবে মারধর করেছে, বর্তমান শাসক দল বলছে সংখ্যালঘু ধর্মী, তো শাসক দলের কোনো নেতা এবং কোনো মন্ত্রীকে আমরা সেখানে যেতে দেখলাম না। যারা বিরোধী রয়েছে বিজেপি, তারা যাবে না, তারা মুসলিমদের নিয়ে ভাবে না। তাহলে আপনারাও গেলেন না, তাহলে এই সংখ্যালঘু মানুষের অবস্থাটা কী হবে? সংখ্যালঘু মানুষের অবস্থা, সংখ্যালঘুরা যদি সংগঠিত হয় তাহলে পরিবর্তন হবে, কিন্তু সংখ্যালঘুরা সংগঠিত হচ্ছে না, তারা বিচ্ছিন্নবাদের মধ্যে চলে যাচ্ছে। এই বিচ্ছিন্নবাদিতার মধ্যে শরিক হওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো নেমে আসছে। আমরা কাউকে মানতে চাইছি না, আমরা নিজেরাই নেতা, নিজেরাই নেতৃত্ব করতে গিয়ে আর কাউকে মানে গ্রাহ্য না করে আমরা এগিয়ে যাচ্ছি, যা ইচ্ছে তাই করছি, যার ফলে একের পর এক এই জিনিস ঘটছে। জমিয়তে উলামা হিন্দ কি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে? না, জমিয়ত হিসাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না। ব্যক্তিগত হিসেবে প্রত্যেক জমিয়ত কর্মীর অধিকার আছে তার পছন্দ মতো অরাজনৈতিক মানে অসাম্প্রদায়িক দলকে সমর্থন করার। তিনি যদি করেন তাকে মানে জমিয়ত ভরপুর সমর্থন। আপনার কি মনে হয় সারা ভারতবর্ষের জমিয়ত যে সদস্য আগের থেকে আরো অনেকটা উন্নত হয়েছে? হ্যাঁ, উন্নত হয়েছে। আগামী দিনের হ্যাঁ, আগামী দিনের আপনাদের আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের সাধারণ মানুষকে সংগঠিত করে মুসলমানদের মধ্যে একটা সিস্টেম তৈরি করা। এই বুনিয়াদী সিস্টেম পাড়া থেকে মানে রাজ্য পর্যন্ত এবং মানে সেন্ট্রাল পর্যন্ত পৌঁছে যাবে। আমার কোনো অসুবিধা হলে আমি 24 ঘন্টার মধ্যে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে তার মোকাবেলা করার চেষ্টা করব। এই জন্য আমরা এটা করছি।